বিআরটি এর চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, আমি জানতে চাইছিলাম বিরতির আগে আজ যে পরিবহন শ্রমিকরা যে হরতাল ডাকলেন সেটি কতটা যুক্তিযুক্ত ছিল? তারা হরতাল ডেকেছেন আপনাদের বাড়াবাড়ির কথা বলে। জি জনাব নজরুল ইসলাম। সেটা না একটা বাড়াবাড়ির বিষয় না, এটা আমাদের বিআরটি এর পক্ষ থেকে যেটা ভ্রাম্যমাণ আদালত, এটা সবসময় মানে চলে থাকে রুটিন ওয়ার্ক। এটা আজকেও চলেছে, এরপর বিগত দিনেও চলেছে, বছরব্যাপী চলে। আর এটাকে আমি হরতাল হিসাবে সেভাবে বলতে চাই না, কারণ এটা হয়তো একটা ভুল বুঝাবুঝির কারণে হয়তো এরকম একটা ঘটনা ঘটে থাকে যে আপনি যেটা বলতেছে হরতাল, আমি এটা হরতাল বলতে চাই না। সাময়িককালে যেন একটা ভুল বুঝাবুঝির জন্য হয়তো গাড়ি বন্ধ ছিল, কিন্তু এটা আপনি দেখেছেন যে এরপরে মালিক সমিতির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে তারা কিন্তু আলোচনার মাধ্যমে বিষয়টা মানে সম্পন্ন করেছেন। কাজে এটা একটা সাময়িক একটা বিষয়, এটা হতে পারে, একটা ভুল বোঝাবুঝি হতে পারে। এটাকে হরতাল অবরোধ ওই সেভাবে একে অপরের বিষয় মানে দোষারোপের বিষয় বলে আমি এটা, আমার কাছে এটা মনে হয় না। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, চালক বা শ্রমিকদের জেল জরিমানা, জেল মানে কারাদণ্ড না দেওয়ার কথা বলছেন। এখানে আমাদের সাথে মালিক সমিতির সাধারণ সম্পাদক আছেন, তিনি বলছিলেন যে কারাদণ্ড না দিয়ে অন্যান্য শাস্তি দেয়া যেত। প্রথম দিনই যখন আপনারা এই ভাড়া আদায়ের বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি ইয়ে করছেন, তখন কারাদণ্ডই আপনাদের দিতে হলো কেন? সেটি দেয়া কি খুব বেশি জরুরি ছিল? কারণ ভাড়া তো বেশিরভাগ ক্ষেত্রে চালক বা শ্রমিকরা ঠিক করে না, তারা মালিকরা ঠিক করে। এখন কথাটা হলো মালিকরা ঠিক করে, কিন্তু ভাড়া আদায়ের ব্যবস্থাটা কিন্তু কার্যত যেটা কন্ডাক্টর থাকে বা হেল্পার থাকে তাদের মাধ্যমে কিন্তু ভাড়াটা আদায় করা হয়ে থাকে। এখানে আপনি যেটা বললেন যে জেল দেওয়া হলো কেন, এটা তো একটা বিচারিক একটা সিস্টেম। এটা আর সব ক্ষেত্রেতে জেল দেওয়া হয়েছে তা না, হয়তো দুই একটা ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটে থাকতে অর্থদণ্ড করা হয়েছে, মানে অর্থাৎ জরিমানা করা হয়েছে, জেলও দেওয়া হয়েছে। তবে সেখানে এটা কেন দেওয়া হলো, এটা ম্যাজিস্ট্রেট সাহেবের একটা বিচারিক ক্ষমতা, তার একটা বিচারিকের যে একটা যে প্রয়োগ, তার মানে বিচারিক ক্ষমতা প্রয়োগের একটা বিষয়। তবে সেক্ষেত্রে হয়তো কেউ বলতে পারে যে আরও যত্নবান হওয়া, বিচারিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে একটা পরিমিতি বোধের একটা বিষয়, সেইটা হয়তো বা থাকতে পারে। কিন্তু এটা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম নিয়ে কোনো সমালোচনা বা আলোচনা করা বিষয়, এটা আইনানুগভাবে এটা অ্যাকসেপ্টেবল। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, আজকে তো ধর্মঘট একটি ডাকা হয়েছিল, সেই ধর্মঘটটিকে আবার তুলেও নেওয়া হয়েছে। আপনারা কি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা থেকে তাহলে সরে আসছেন? আপনারা কি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন? না না, এটা ভ্রাম্যমাণ আদালত, আমি শোনেন বিষয়টার ভ্রাম্যমাণ আদালত এটা সারা বছর মানে ব্যাপী এটা আমাদের কার্যক্রম চলে, এইটা কন্টিনিউ, এটা মানে কন্টিনিউ মানে বর্তমানে যেভাবে চলছে সামনে এটা মানে সেভাবে চলবে। কাজে এটার সাথে এটা কোনো সম্পর্ক না, এটা আমাদের রুটিন ওয়ার্ক হিসাবে সারা বছর ব্যাপী চলবে। জনাব নজরুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনাকে ধন্যবাদ। আশরাফ আলম আছেন এই মুহূর্তে ফার্মগেটে। আশরাফ, যাত্রীরা কি অভিযোগ আজকে সারাদিন করেছেন যেই সময়টিতে আসলে ধর্মঘট চলছিল? যাত্রীরা আসলে কাকে দুষছেন? অতিরিক্ত ভাড়া আদায় মালিক শ্রমিকদের, চালকদের, নাকি বিআরটিএ কে, যারা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেইটি এক্সিকিউট করতে চাইছিলেন? জনাব আশরাফ আলম। আসলে দুটো পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে যে দুর্ভোগটি, সেটি কিন্তু মূলত সাধারণ মানুষকেই পোহাতে হয়েছে। আমরা দুপুর থেকে এখন পর্যন্ত যে জায়গাগুলোতে আমরা ঘুরেছি সব জায়গায় দেখছিলাম যে আসলে অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, এবং গাড়ি না পেয়ে তারা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে গেছেন। তারা যেটি বলছেন যে আসলে এই মাসের শুরুর দিক থেকে যখন অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বিভিন্ন বাসে তাদের যে লিফলেটগুলো লাগানো হয়েছে, সেগুলো আসলে যেই হিসেব করে লাগানো হয়েছে সেই হিসেবটি আসলে পুরোপুরি বাসের ভেতরে যারা ভাড়া আদায় করেন তারা কিন্তু সেটি মানেন না। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাত্রী গুলিস্তান থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া 10 টাকা দিয়ে আসার কথা, সে যখন প্রেস ক্লাব থেকে এসে শাহবাগে এসে নেমে যান তখন কিন্তু তাকে 5 টাকা অথবা অন্য কোনো ভাড়া দিতে হয় না, তাকে একেবারে 10 টাকার ভাড়াটিই দিতে হচ্ছে। এবং এটি কিন্তু বিআরটিসির যে সকল বাস রয়েছে সেই বাসের যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করছেন। তার হিসেবে বলা যাবে যে সর্বনিম্ন যে ভাড়াটি 5 টাকা এবং 7 টাকা আদায় করার কথা বলা হচ্ছিল সরকারের পক্ষ থেকে এবং মালিক শ্রমিক পক্ষ থেকে, যেটি বলা হচ্ছিল যে এই ভাড়াটি তারা আদায় করবেন, সেই ভাড়ার সর্বনিম্ন ভাড়াটি কিন্তু আদায়ের বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ রয়েছে যে যাত্রীদেরকে আসলে এই ভাড়া তাদেরকে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে, যে কারণে দ্বিগুণ বেশি ভাড়া হয়ে যাচ্ছে। আর আজকের যে কর্মসূচির ফলে যাত্রীদের যে অভিযোগ,
এটি কিন্তু একেবারে আকস্মিক একটি দুর্ভোগ কিন্তু যাত্রীদের মধ্যে বলা যাবে, কারণ যাত্রীরা বলছে যে তাদের কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস মালিকরা যে ঘটনাটি তারা যে ধর্মঘটের ডাক দিয়েছেন, এতে করে আসলে তারা একেবারে রাস্তায় নেমে পুরোপুরি বিপাকে পড়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে। তাদেরকে সিএনজি বলেন, রিক্সা বলেন, যে সকল বিকল্প যানবাহনগুলো রয়েছে। আশরাফ আলম, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, আশরাফ আলম আমাদেরকে যে বিষয়টি জানালেন যে ন্যূনতম ভাড়াটি আসলে আদায় করা হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় আছে? আর আমাদেরকে আমাদের সামাজিক ওয়েবসাইটে অনেকে প্রশ্ন করছিলেন যে আপনারা কয়েকদিন পর, আপনারা যেরকম সারা বছর ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যা বাড়তি ভাড়ার ক্ষেত্রে, সেই সময় ভ্রাম্যমাণ আদালত আপনারা পরিচালনা করেন ফিটনেস ইন গাড়ির ক্ষেত্রেও, সেটি কয়েকদিন চলে, তারপরে আবার আমরা ফিটনেস ইন গাড়ি রাস্তায় দেখি, এর কারণ কি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম? না, কয়েকদিন চলে মানে সেই কথার সাথে আপনার একমত না আমি। এটা আপনি যদি আমাদের স্ট্যাটিস্টিক্স নেন, আমাদের ভ্রাম্যমাণ আদালত আমি বলেছি সারা বছর জুড়ে চলে, সাধারণত শুক্রবার বাদ দিয়ে শনিবারও যদি ছুটি দিন, শনিবারও আমাদের কিন্তু ভ্রাম্যমাণ আদালত চলে, 1 নম্বর। আরেকটা যেটা কথা বললেন যে 5 টাকা 7 টাকা ন্যূনতম ভাড়া মিনি বাসের ক্ষেত্রে, 7 টাকা বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া, এটা নেওয়া হচ্ছে না, এটা ঢালাওভাবে এই কথাটাও কিন্তু সত্যি না। আমরা ফিজিক্যালি, আমি নিজেও ব্যক্তিগতভাবে গিয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ব্যক্তিগতভাবে গিয়েছেন, এবং যাত্রী সাধারণের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, সব জায়গাতে যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কথাটা এটা ঠিক না। আর সব বাসে যে গাড়ির যে ভাড়া যে প্রদর্শন করা হচ্ছে এটাও ঠিক না। কোনো ক্ষেত্রে গাড়ির ভাড়া বেশি নেওয়া হচ্ছে, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তালিকাও প্রদর্শন করা হচ্ছে, কি তালিকাও যে নেওয়া হচ্ছে না। কাজে এইটার কিছু যে অভিযোগ আছে বিভিন্ন জায়গাতে, এইটার ব্যাপারে কিন্তু আমাদের কার্যক্রম এটা চলছে, এবং এটা মালিক সমিতির পক্ষ থেকেও তারাও 5টা ভিজিলেন্স টিম তারা গঠন করেছে, এবং আমার জানা মতে মালিক সমিতি বিভিন্ন পরিবহনকে চিঠিও দিয়েছে যে অতিরিক্ত ভাড়া যাতে তারা না নেয়। কাজে এইটা জনাব নজরুল ইসলাম, আপনি বিষয়টি একদম পরিষ্কার করেছেন। আপনি যদি আমাদেরকে আরেকটি পরিসংখ্যান দিয়ে সাহায্য করতেন যে ঢাকা মহানগরীতে এই মুহূর্তে ফিটনেসহীন যানবাহনের সংখ্যা আসলে কত? ফিটনেসহীন যানবাহনের সংখ্যা ঢাকা মহানগরীর তথ্যটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, তবে সারা বাংলাদেশে আমাদের গাড়ির সংখ্যা 23.5 লক্ষের মতো। সেক্ষেত্রে ফিটনেস আপডেট নাই 3.5 লক্ষের মতো গাড়ি। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা সার্চ দিয়ে দেখেছি যে 10 বছর অধিক সময়ের ফিটনেস নাই সেই গাড়ির সংখ্যা প্রায় 60,000। অর্থাৎ 3.5 লক্ষ গাড়ি ফিটনেস নাই, এর অর্থ বিভিন্ন প্রকারের গাড়ি, কিন্তু 3.5 লক্ষ গাড়ি ফিটনেস নাই এর অর্থ এই না যে 3.5 লক্ষ গাড়ি রোডে চলাচল করছে। 10 বছরের উঠে ফিটনেস নাই সেটা গাড়ির সংখ্যা 60,000। কাজে এখানে এক্স্যাক্টলি বলা সম্ভব না 3.5 লক্ষ গাড়ি ফিটনেস নাই। অনেক গাড়ি হয়তো এটা সচল করলেও হয়তো লাভবান হবে না, মালিক হয়তো চিন্তা করেছে এটা যদি মেরামত করে এটা উপযোগিতা নাই। আপনাদের কাছে অনেক গাড়ি, এই মুহূর্তে আপনাদের কাছে এরকম কোনো হিসাব নাই যে আসলে কতগুলি গাড়ি ফিটনেস নাই অথচ রাস্তায় চলে, সেই হিসাবটি নাই আপনাদের কাছে এখন? না, আমি ফিটনেস নাই সেটা না, ফিটনেস নাই 3.5 লক্ষ গাড়ি রাস্তায় চলে বলেছি যে 3.5 লক্ষ গাড়ি ফিটনেস নাই। আমাদের কাছে যে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে এই পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে সেই পরিমাণ গাড়ির সংখ্যা হলো 23.5 লক্ষ। তোর মধ্যে 23.5 লক্ষ গাড়ির মধ্যে 3.5 লক্ষ গাড়ি ফিটনেস আপডেট নাই। এর অর্থই না যে 3.5 লক্ষ গাড়ি রাস্তায় চলে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে কত সংখ্যক ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলে, এই সম্পর্কে আমাদের কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। জনাব নজরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ খন্দকার এনায়েতুল্লাহ, এবং ধন্যবাদ আশরাফ আলম। ইতালির নাগরিক তাবেল্লা সিজার হত্যা পরিকল্পনা ষড়যন্ত্রকারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এখন সাক্ষ্য তথ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার 20 দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, তাবেলা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। চলছে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া। আমরা অবশ্যই শনাক্ত করতে পেরেছি, শুধু সাক্ষ্য প্রমাণ এবং বাকি যে কাজগুলো আছে সেইগুলো কার্যক্রম চলছে, সময় মতো আপনারা জানতে পারবেন। তাবেলা হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেন পুলিশ কমিশনার। তবে কারা, কেনই বা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে তিনি কিছুই জানাননি। এর সাথে ন্যূনতম কোনো জঙ্গি কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণে নতুন করে সতর্কতা জারির বিষয়টিকে যুক্তরাষ্ট্রের রুটিন ওয়ার্ক বলে মনে করেন পুলিশ কমিশনার। আসন্ন দুর্গাপূজায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশি অতিথিদের বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহকর্মী মাসুদ কার্জন আছেন এখন আমাদের সঙ্গে। জনাব মাসুদ কার্জন, সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বললেন যে তাবেল্লা হত্যার পরিকল্পনাকারীরা শনাক্ত হয়েছে। শনাক্ত যেহেতু পরিকল্পনাকারীরা হয়েছে, তাদের নাম বা আরেকটু পরিচয় প্রকাশ কেন সংবাদ সম্মেলনে করা হলো না? খালেদ, আসলে কিছুক্ষণ আগে আমি আজকে কয়েক দফা কমিশনার ব্রিফিং এর পরে তার সঙ্গে ফোনে কথা বলেছি। তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে যে প্রশ্নটি আপনার ছিল আমার কাছে, তার কাছে ওই প্রশ্নটি করেছিলাম যে আসলে তাহলে কতদিন, মানে কেন প্রকাশ করা হচ্ছে না। তিনি বলছেন যে আসলে একটা জিনিসের পরিপূর্ণতার কিছু বিষয় আছে, সেই কমপ্লিট তদন্ত কাজটি শেষ করা না পর্যন্ত তারা জিনিসটি প্রকাশ করতে চাচ্ছেন না, এবং তারা কয়েকটি ধাপে তদন্ত করছেন। যে তারা প্রথম ধাপটি ছিল যে আসলে যে 3 জন ঘটনাস্থলে ছিলেন যারা গুলি চালিয়েছেন, তারপরে হয়তো আরেকটি ধাপ আছে তাদেরকে নিরাপদে পার করে দেওয়া, অর্থ দেওয়া। কারণ যেহেতু একটি কমিশনার বা সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, এবং অনেকগুলা এর মধ্যে গণমাধ্যমে জিনিসটি পরিষ্কার হয়েছে যে বলা হচ্ছে যেটি পরিকল্পিত, এবং তারা বলছেন যে ষড়যন্ত্র না, মানে ডিএমপি কমিশনার বললেন যে পরিকল্পনাকারীরা শনাক্ত হয়েছে, এর মধ্যে থেকে আমি বাড়তি কি তথ্য পেলাম? শনাক্ত হয়েছে এর আগে যে আসলে ঘটনাটি কারা ঘটিয়েছিল, যে প্রথম দিকে আইএস একটি বলা হয়েছিল যে আইএস টুইট বার্তার মাধ্যমে এই হত্যা আইএসের ঘাড়ে চাপার চেষ্টা করেছিল। তিনি পরিষ্কার করে তারা বলছেন তদন্ত করে তারা নিশ্চিত হয়েছেন যে এতে আইএসের কোনো সংশ্লিষ্টতা নেই বা জঙ্গিদের কোনো সংশ্লিষ্টতা নেই। তো সেই ক্ষেত্রে তো এই জিনিসটা অনেকটা পরিষ্কার যে আসলে ষড়যন্ত্রকারী কারা বা কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তারা এই জিনিসটা পরিষ্কার করেছেন। এবং কিন্তু কেন বা কি পরিষ্কার করেছেন তারা? আমার কাছে কিছু পরিষ্কার হলো না। পরিষ্কার করেছেন যে এই হত্যাকাণ্ডটি তিনি বলেছেন যে 3 জন যারা ঘটিয়েছেন হত্যাকাণ্ড তাদেরকে অলরেডি তারা তাদের নাম এবং ঠিকানা তারা পেয়েছেন, এবং তাদের ব্যাপারে তারা বিস্তারিত তথ্য পেয়েছেন। যেখানে এরকম অপরাধী যারা নাম ঠিকানা পেয়েছেন তাদের কাউকে গ্রেফতার করা হলো না কেন? ঠিকানা তারা পেয়েছেন এবং তাদের ব্যাপারে তারা বিস্তারিত তথ্য পেয়েছেন। যেখানে এরকম অপরাধী যারা নাম ঠিকানা পেয়েছেন তাদের কাউকে গ্রেফতার করা হলো না কেন? গ্রেপ্তার করা হয়েছে কিনা বা সেই বিষয়ে তারা বলছে তারা আরো তদন্ত করছে, এবং তাদেরকে হয়তো তারা অনেকটা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন 2-1 দিনের মধ্যে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে তদন্তের আরো অনেক কিছু বাকি আছে। এই পর্যায়ে ডিএমপি কমিশনারকে একটি সংবাদ সম্মেলন কেন করতে হলো? ডিএমপি কমিশনের আজকের সংবাদ সম্মেলনটি আসলে এই তাবেল্লা হত্যাকাণ্ড নিয়ে ছিল না, ছিল সেটি পূজার নিরাপত্তা নিয়ে। সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই প্রশ্নগুলো কিন্তু উত্তরগুলো দিয়েছেন, এবং জিনিসগুলোতে তদন্তের যে ধাপ বা তদন্তের অগ্রগতিটি তিনি কিন্তু পরিষ্কার করেছেন বা প্রকাশ করেছেন। যতটুকু পেয়েছেন সেই জিনিসটি কিন্তু তিনি সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে কিন্তু তিনি তাদের আগ্রহের কারণে কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন। মাসুদ কার্জন, আপনি সেই সংবাদ সম্মেলনে ছিলেন, যে আপনি কনভিন্স যে পুলিশ তাবেল্লা হত্যাকারীকে শনাক্ত করতে পেরেছে? আসলে পুলিশ যেহেতু তদন্ত একটি বড় ঘটনা, এবং আসলে আমরা দেখি যে আসলে তদন্তের ক্ষেত্রে অনেক ঘটনাই আছে যে আসলে তদন্তে অনেক সময় নেওয়া হয়, এবং যেটি তাবেল্লা হত্যাকাণ্ড যেহেতু আন্তর্জাতিকভাবে যেটি আলোচনা, সেই ক্ষেত্রে পুলিশ চাচ্ছে যে এই ক্ষেত্রে এই তদন্তের ক্ষেত্রে আসামি ধরার ক্ষেত্রে কোনো ধরনের ন্যূনতম যাতে কোনো ধরনের বিতর্ক না থাকে, সেই জন্য তারা বলছেন অত্যন্ত সতর্কতার সঙ্গে পুলিশের সতর্কতা আমরা বুঝতে পারছি। মানে আপনি কনভিন্স যে পুলিশ শনাক্ত করতে পেরেছে? পুলিশ যেহেতু আমরা দেখছি যে তারা বলছে যে তারা শনাক্ত করে, মানে পুলিশ বলছে যে তারা শনাক্ত করতে পেরেছে। মাসুদ কার্জন, আপনাকে ধন্যবাদ। এডিটর স্পিক, এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।